তিনি একাধারে মা, বোন, কন্যা এবং স্ত্রী। ঘরের কাজটা যেমন অত্যন্ত পরিপাটি করে সামলে নিতে পারেন, ঠিক তেমনি বাইরেও সকলের সাথে সমানভাবে তালে তাল মিলিয়ে সমান পারদর্শিতায় এগিয়ে যেতে পারেন। নিজের এবং পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, সন্তানের মঙ্গলের জন্য নিজের সবকিছু বিসর্জন দিতে পারেন নির্দ্বিধায় হাসি মুখে। একদিকে যেমন লক্ষ্মী সরস্বতীর মতো শান্ত, ঠিক তেমনি প্রয়োজনে মাতা চণ্ডীর মতো জ্বলে উঠতে পারেন তিনি। হ্যাঁ, বলছিলাম নারীদের কথা। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি, তিনি হলেন আমাদের রাজ্যের বিশিষ্ট কবি, প্রাবন্ধিক এবং একজন সমাজসেবী শ্রীমতী সঙ্গীতা দেওয়ানজি। দিদি, আমাদের বিটিভি ত্রিপুরা স্টুডিওতে তোমাকে স্বাগত। স্বাগত তোমাদেরকেও, এবং ওপারে যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও প্রণাম জানাই। প্রথমেই তোমার কাছে বলবো যে তুমি একজন নারী এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে তুমি জড়িত। তো নারীর একাল এবং সেকাল কি বলবে এই প্রসঙ্গে? দেখো, তুমি প্রথমে বললে যে নারী মাতা, নারী লক্ষ্মী সরস্বতী, নারী চণ্ডী। একালের নারীরা যেরকম সেকালের নারীরাও মাতা হিসাবে বলবো, মায়ের যে অনুভূতির কথা বলছি, নিশ্চয়ই এখন মায়ের ধরন ধারণটা অনেকটা পাল্টেছে যুগের সঙ্গে, কিন্তু সেকালের মা আর একালের মা মাতৃত্ব অনুভবের জায়গাটা থেকে আমি বলবো যে আমাদের যে প্রথম মা হওয়ার জন্য সেটা হয়তো অনেকটাই ঠিক আছে। আর বলছিলে যেন নারীদের একালে সেকালের নারী, তো তখনকার মারা বেশিরভাগই ঘরে থাকতেন। ঘরে থাকলেও যৌথ ফ্যামিলি ছিল, যৌথ পরিবার ছিল। সেই যৌথ পরিবারে সময় দিতে গেলে কি হতো, দাদু, ঠাকুমা, পিসিম, কাকা, জেঠি, জ্যাঠা কিংবা মানে কাকি, এদের সবার হাতে হাতে একটি ছোট বাচ্চা মানুষ হয়ে যেত। আর এখন আমাদের পরিবার একেবারে ছোট হয়ে গেছে, আমি মিনি না বলে মাইক্রো বলতে পারি। এতটাই ছোট হয়ে গেছে যে মা বাবা আর একটি বাচ্চা, মা বাবা বেরিয়ে যাচ্ছে একালের মা বাবারা। তো এই ক্ষেত্রে নারীদের বাচ্চাদেরকে ততটা সময় দিতে পারছে না যতটা আয়াদের উপর ওদের নির্ভরশীল হতে হচ্ছে। এই হচ্ছে মানে একাল আর সেকালের নারীদের মাতৃত্বের দিক থেকে যে চিন্তা ভাবনা। তার জন্য কি বলছিলে? এটাই বলছিলাম যে একাল এবং সেকালে নারীদের মধ্যে মানে কিরকম কি ডিফারেন্স, কি ডিফারেন্স মা হিসাবে অনুভূতিটা। আর ধরো সেকালের নারীরা ঘরে থাকতো, কিন্তু ব্যস্ত থাকতো নিজেদের সাংসারিক কাজকর্ম নিয়ে, বাইরে বেরোতে হতো না, ডাকলে পাওয়া যেত। এখনকার নারীরা সকাল 6টার থেকে বাইরে বেরোতে হয় অনেককে, হয়তো ফিরতে ফিরতে আবার রাত্রি সন্ধ্যা 6টা কিংবা 7টা 8টা 9টা হয়ে যায়। সেই ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন তো হয়েছে বই কি। সেকালের নারীরাও আমাদের যে দেশ স্বাধীনতার কাজে যোগ দিয়েছে। অনেকে মানে তখনকার দিনে বিয়ে পাশ করা একটা নারীর জন্য বিশাল ব্যাপার ছিল, কিন্তু এখনকার নারীরা দেখো চাঁদে যাচ্ছে। এখনকার নারীরা তুমি জানো সবচেয়ে বড় সেনা অফিসার হয়েছেন, পাইলট। এখনকার নারীদের যে কাজের যে পরিধিটা বা যে প্রেক্ষিতটা সেটা অনেক বিশাল হয়ে গেছে। তো সেদিক থেকে সেকালের একালের সঙ্গে একটা বিশাল পার্থক্য আছে। তার মধ্যে আমি তো বললাম যে যৌথ পরিবার আর এই মাইক্রো বা মিনি যাই বলো, সেদিক থেকে একটা বিশাল পরিবর্তন হয়েছে। আর এবার নারীদের পর আমি যাব যুব সমাজের কাছে। হ্যাঁ, আমরা জানি যে যুব সমাজই আমাদের দেশের ভবিষ্যৎ, দেশকে এগিয়ে নিয়ে যাবে যুব সমাজ। কিন্তু যুব সমাজ নেশার করাল গ্রাসে আসক্ত। এই নেশার প্রতি এতটা আসক্তি কেন? দেখো, তাহলে আমাকে একটা কথা এখানে রিপিট করতে হয়। তখনকার দিনে একটা যৌথ বিশাল পরিবার ছিল, বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির ভেতরেই একটা সুন্দর একটা হাসি খুশি, বা ধরো এই ধরনের সমাজে আমরা যখন বৃহত্তর সমাজে একটি শিশু তার কৈশোর বা বয়সন্ধির ক্ষেত্রে নিজেকে ছড়িয়ে দেওয়ার যে ক্ষেত্রটা তৈরি হয়, সেটা আগে পারিবারিক ভাবে আমার মনে হয় তৈরি হয়ে যেত যৌথ পরিবার থেকে।
আর এখন কি হচ্ছে, যখন মা বাবা দুজনেই বেরিয়ে যাচ্ছে, একটি বাচ্চা আয়ার হাতে মানুষ হচ্ছে। ছুটির দিনে হয়তো তার আত্মীয় স্বজন পাচ্ছে, সে আয়াটি তাকে কিভাবে দেখছে, কতটা যত্ন নিচ্ছে, ওখানে তার একটা মানসিক একটা গ্যাপ তৈরি হচ্ছে। সেই মানসিক গ্যাপ বা একাকিত্ব থেকে সে হয়তো, আমার মনে হয় কোনো কোনো ক্ষেত্রে নেশার দিকে এগিয়ে যাচ্ছে। এটা তো হলো বাচ্চাটার চিন্তা ভাবনা। অ্যাডোলসেন্সের সময় সে হয়তো কিছু কুসঙ্গে পড়ে গেল, অ্যাডোলসেন্সের সময়। কারণ আমরা এখন প্রায়শই পত্রপত্রিকাগুলো দেখি যে স্কুলগুলির আশপাশেও নেশা বিক্রি হচ্ছে। এটা তো হচ্ছে বাচ্চা মানসিকতার দিক থেকে। আমাদের সমাজের কথা যদি বলো, নেশা আসক্তির ক্ষেত্রে সমাজে একটা বিশাল পরিবর্তন হয়েছে। আমরা অনেক বড় পরিপ্রেক্ষিত পেয়েছি, কিন্তু সেই সঙ্গে কিছু মানে আমাদের অযাচিত কিছু জিনিসও আমরা ইনভাইট করেছি, যেটা আমাদের জন্য ভীষণ ক্ষতিকর হচ্ছে এখন। তো নেশাটাও ঠিক সেরকমই। আগে কি নেশা ছিল না? আগে এক ধরনের নেশা ছিল, আগে বয়স্করা গাঁজা খেতেন বা যাই হোক কিছু কিছু অন্য রকম। এখনকার যে নেশার যে করাল গ্রাসটা, সেটা ভীষণ ভয়াবহ। এতে কি হচ্ছে, ওদের মানসিক স্থিতি নষ্ট হচ্ছে, শারীরিক ভাবে তো এরা ক্ষতিগ্রস্ত হচ্ছেই, আগামী প্রজন্মটাও নষ্ট হচ্ছে, ভীষণ ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদেরকে, আমার মনে হয় এই যে নেশার কথাটা বললে, যুব সমাজকে বা যুব শক্তিকে নেশার থেকে বাইরে বের করতে হলে একটা নতুন করে ওদেরকে একটা আলাদা, ধরো সংঘের মাধ্যমে বা অন্য কোনো একটা ভালো যে ক্লাবগুলো আছে, সেই ক্লাবগুলোর মাধ্যমে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস দিয়ে ওদেরকে সেই চিন্তা ভাবনাটা থেকে বাইরে বের করে আনতে হবে। সেই সঙ্গে আমাদের সরকার তো ভীষণভাবে চেষ্টা করেই যাচ্ছে যাতে নেশার আমদানিটা বন্ধ হয়। আসলে কি জানো, এটা এত বড় বিশাল একটা ব্যাপার না, এটা তো সহজেই হয় না। কিন্তু আমার মনে হয় সেই সব দিক থেকে ছোট ছোট করে, আমি বললাম ক্লাবগুলো বা ধরো আমরা যারা আছি বা যারা সামাজিক কাজ করে, তাদেরকে অনেক বেশি করে এই ব্যাপারটা নিয়ে আরো মানে সমাজের বিভিন্ন দিক থেকে গিয়ে সুস্থ চেতনা বিকাশের ক্ষেত্রে এই কাজগুলো করে যেতে, ওদের মধ্যে একটা সুস্থ চেতনা গড়ে তোলার জন্য আমার মনে হয়, ধরো প্রত্যেকটা ক্লাব যদি মাসে একবার বা 2 মাসে একবার করে বা কখনো কখনো তাদের এলাকার সমস্ত বাচ্চাদেরকে নিয়ে বসে এইসব নিয়ে একটু আলোচনা করে, আমার মনে হয় সেই দিক থেকে এটা খুব দরকার। কাজে একটু খেলাধুলার আয়োজন করলো, করছে ক্লাবগুলো, আরো বৃহত্তর ভাবে দরকার, চিন্তা ভাবনা করাটা বৃহত্তর ভাবে দরকার। আসলে কি জানো, আমি যেরকম দেখছি, ধরো আজকে ধরো একজন খুব, আমি পেশাটা উল্লেখ করলাম না, ধরো মানে একটা সাধারণ পেশার লোক, তার কাছে যখন একটা আসে, ইনভাইট আসে যে তুমি এই নেশার কোটাগুলো বিক্রি করে দিতে পারলে তুমি এতটা লাভবান হবে, সে তখন ভাবে যে আমি এত পরিশ্রম করে সারাদিনে যদি আমি 200-300 টাকা রোজগার করি, 2 ঘন্টা কাজ করে যদি আমি 600 টাকা রোজগার করি, সে এইটা ভেবে কিন্তু সেইটা করে যাচ্ছে। সে ওই টাকাটা দেখছে, সেই টাকাটা কি তার কাছে থাকছে না, সেই টাকাটা তার কাছে থাকছে না, কারণ সেও কিন্তু আস্তে আস্তে এইটা করতে করতে সে এই নেশার কবলে সে ডুবে যাচ্ছে, তার সন্তান ডুবে যাচ্ছে, এবং ইভেন মেয়েরাও, মহিলারাও এই মানে এই যে তুমি বলে ড্রাগ নিয়ে এরাও কবলে ডুবে যাচ্ছে। যে এই টাকাটা রোজগার, বলে না লোকে একটা কথা আছে, যে নালে উৎপত্তি সে নালে বিনাশ, তাই হচ্ছে। কিন্তু একটা স্বল্প সময়ের জন্য এদের কাছে একটা মানে সফলতার দিক বা আর্থিক সাফল্যের যে একটা পরিকাঠামো, সেটা হয়তো বা গড়ে উঠছে, কিন্তু আদৌ সেটা মানে থাকছে না, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো ওদের একার জন্য হচ্ছে না, আশপাশের যে লোকগুলো আছে বা যে বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, তাদের ক্ষেত্রে এটা নষ্ট হয়ে যাচ্ছে। আর আমি বলবো, মা বাবারা তো বাইরে বেরিয়ে যান, কিন্তু মা বাবাদের ভীষণভাবে লক্ষ্য রাখা দরকার। আমি এটা সব জায়গায় বলি, গত বড় একটা ক্লাবের সঙ্গে টাই আপ করে একটা ড্রাগের ব্যাপারে একটা অনুষ্ঠান করেছিলাম, আমি সেখানেও বলেছি যে একটা কাজ করতে হবে, যে আমার ছেলেটা ঘুমিয়ে আছে, আমরা ভাবে কি ও ঘুমোচ্ছে, ভীষণ ক্লান্ত, সারা রাত মোবাইল দেখেছে, ঘুমিয়ে আছে, ঘুমোক। একদিনও ঘুমাচ্ছে, 2 দিনও ঘুমাচ্ছে, 3 দিন ঘুমিয়ে ঘুমিয়ে, আমার নিজের জানা, আমার খুব কাছের একটি ছেলে, আমার খুব জানাশোনা একটি ছেলে 2 দিন ধরে ঘুমাচ্ছে। মানে সে কিন্তু সংসারে বিয়ে টিয়ে করা, চাকরি করা ছেলে, মা ডেকেছে, ভেবেছে ঘুমাচ্ছে, কিন্তু 3 দিনের দিন দেখা গেল সেই ঘুমের মধ্যেই মরে আছে বা মারা গেছে, বা যখন নেওয়া হয়েছে বা এরকম একটা কিছু, মানে সে মারা গেছে। এটা হচ্ছে কথা, একেবারেই নেশার জন্যে। তো
আর আমার মনে হয় কি যে মা বাবারা ভাবছে যে আমার ছেলেটি বিশ্রাম করছে, আমার ছেলেটিকে ডাকবো না, সেটা ভুল। সবসময় তাদের সঙ্গে কথা বলা দরকার, কেন সে এতক্ষণ ঘুমাচ্ছে, বা কেন সে নিজেকে একটা করে আবদ্ধ করে রাখছে, কেন সে ডাকলে পরে খিটখিট করে উত্তর দিচ্ছে, কেন সে মেজাজ হারাচ্ছে। সঙ্গে সঙ্গে কোনো রকম মানে যারা ড্রাগের উপর বা যারা সাইকিয়াট্রিস্ট বা যারা কাউন্সিলিং করেন, আমাদের মেন্টাল হসপিটাল আছে, ওখানে ভালো ভালো ডাক্তার আছে, প্রাইভেটেও ভালো ভালো ডাক্তার আছে, এদের সঙ্গে 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 কনসাল্ট করা দরকার এবং সেই ছেলেটি এবং মেয়েটিকে নিয়ে আসা দরকার। আমি যেটা সবসময় বলি, আমি যেখানে যেখানে দেখি সেখানে সেখানে আমি বলি আমার সঙ্গে চলো, আমি নিয়ে যাব মেন্টাল হসপিটালে, আমাদের নরসিংগড় নিয়ে যাব, ওখানে বড় বড় ভালো ভালো ডাক্তার আছে, ওখানে চলো যাই, আমরা কথাবার্তা বলি, প্রয়োজন হলে ওরা ভর্তি করে নেবেন, নাহলে তারা ওষুধপত্র দেবেন, কোনো অসুবিধা নেই। আর যদি তুমি তোমার কাছে আর্থিক ইয়েটা থাকে, তোমার ক্ষমতাটা থাকে, তাহলে তুমি প্রাইভেট ডাক্তারের কাছে চলো, নিয়ে যাই। আমি সব জায়গায় যেটা বলি, হয়তো আমি সফল হই না, কিন্তু আমি বলি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই যে আমাদের যে ছোট পরিবার, এই যে ফ্ল্যাট জীবন, আমাদের যে ছোট 2 কামরা বা 3 কামরা বা 4 কামরার যে ফ্ল্যাটের জীবন, এবং আমাদের যে সবসময় একটা নিঃসঙ্গতা আমাদের মধ্যে কাজ করে, খেলাধুলোর মাঠ নেই, আমাদের কাছে সবুজ নেই, আমাদের কাছে কি আছে, আমাদের কাছে ছোট্ট মোবাইল আছে, ছোট্ট একটা ঘর আছে, আমাদের কাছে হাত বাড়ালি ঠান্ডা জল আছে, হাত বাড়ালি অর্ডার দিলে ভালো খাবার আছে, আর্থিক সব রকম সচ্ছলতার জিনিস আছে, এসি আছে, সব আছে, নেই কি সঙ্গ নেই। তো সেই যে একাকিত্বটা অনেকটা গ্রাস করছে, সেই সঙ্গে গ্রাস করছে যারা স্বল্প সময়ে স্বল্প পুঁজিতে বড়লোক হতে চায় বা বড়লোক হচ্ছে, কোটিপতি হচ্ছে, তাদের ইনভেস্টমেন্টটা। তো সেই দুটো দিক থেকে আমার মনে হয় সরকারের সঙ্গে পদক্ষেপ মিলিয়ে সমস্ত ক্লাব, সমস্ত সুস্থ চিন্তা চেতনা নিয়ে যারা সামাজিক কাজগুলো করে যাচ্ছে, সংঘবদ্ধ হয়ে সবাইকে আমাদের আরো বেশি করে দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত। আমার মনে হয় সেখানে কোথাও একটা ঘাটতি রয়ে যাচ্ছে। আমরা যদি খুব হাতে হাত মিলিয়ে যদি আমরা খুব দৃঢ় পদক্ষেপ নিয়ে বেরোই না, আর এই যে বললাম ঘর হতে আগে শুরু করতে হয়, আমার বাচ্চাটা কেন আমাকে দেখতে হবে তার চোখটা কি অবস্থায় আছে, আমার ঘরে গিয়ে দেখতে হবে কোনো রকম গন্ধে স্মেলের কোনো রকম পরিবর্তন হলো কিনা, বা সে বাথরুমে 1-2 ঘন্টা কেন কাটাচ্ছে, এই সবগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে কি হবে, শুরুতে আমি আমার বাচ্চাটাকে ধরতে পারবো। আসলে এখনকার দিনে মা বাবারা, বললামই তো, এত বেশি ব্যস্ত থাকেন, সময় দিতে পারছেন না, নিজেদের কাজে বেরিয়ে যাচ্ছেন, এসে বাচ্চাদেরকে নিয়ে ছোটাছুটি করতে হচ্ছে, প্রাইভেট টিউটরের কাছে যাচ্ছে, এখন ওখানে গিয়ে ওরা বন্ধু বান্ধবদেরকে পেয়ে পড়াশোনা শেষে আরো কি কি মানে কি বলবো এটাকে, মানে এমিনেন্স গুলো নিয়ে আসছে, ওরা বুঝতে পারছে না, তো গার্জিয়ানরাও বুঝতে পারছে না, সেগুলো খুব ভালোভাবে বাচ্চাদের সঙ্গে একেবারে বন্ধুর মতো বিহেভ করে শুরু থেকেই এই জিনিসটাকে প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। যদিও একবার শুরু হয়ে গেলে প্রতিরোধ করাটা তো সহজ হয় না, কিন্তু প্রচন্ড কষ্টকর। আর আমিও এখন তো অনেক কিছু হচ্ছে, রিহ্যাব টিহ্যাব অনেক কিছু হচ্ছে, তা আমি বলবো, আমি যেটা বিশ্বাস করি, আমি কাউকে কোনো ছোট না করেই বলছি বা কোনো সংস্থাকে ছোট না করেই বলছি, আমি যেটা বিশ্বাস করি, এখানে নিজের লোক, মা বাবা বা বড় ভাই বোন যেটা পারবে, এবং সেই সঙ্গে কাউন্সিলিং এর এবং ডাক্তারদের দ্বারা যেটা হবে, সেটা অন্য জায়গায় খুব কমই হবে, তাহলে সে ক্ষেত্রটা, পরিসরটা আরো একটু সুচিন্তিত হতে হবে। সত্যি আমরা দিদির সাথে কথা বলে আমাদের যেটা মনে হলো যে যুব সমাজকে যদি নেশার হাত থেকে আমাদের বের করে আনতে হয়, তাহলে পরিবার এবং সমাজ উভয়ের সম্মিলিত প্রয়াসের প্রয়োজন। দিদির সাথে আরো কথা হবে, কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। মশলা হাতে নয়, চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন।
চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দের সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। ইনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার। মন চাই ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। Run, 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 run is a drink. The sweetness of lychee in Prime Lychee drink. প্রাণ লিচি ড্রিঙ্ক, রিফ্রেশ ইয়োর ফিলিংস। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেস্ট। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেস্ট, আহা লংতরাই বেস্ট। শেফদের পছন্দের সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। নববর্ষ উপলক্ষে সিস্টার স্পাইসেসের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সিস্টার স্পাইসেস, রন্ধনেই বন্ধন। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। হিরে দেখুন নতুন করে। ডিজাইনার হীরের গয়নার অভূতপূর্ব এক অভিজ্ঞতা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ফিরে এলাম আবারও বিরতির পর। দিদি, তখন তুমি বলছিলে যে আমাদের জাস্ট ছোট্ট একটা পরিবার, নিউক্লিয়ার ফ্যামিলি, মা বাবা বাচ্চা আর একটা মোবাইল। তো ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে সম্পর্কগুলোর ক্ষেত্রে তো দেখা যাচ্ছে কি যে খুব দুর্বল হয়ে গেছে। সে বৈবাহিক সম্পর্কই বলো, বন্ধুত্বের সম্পর্কই বলো, মানে হুটহাট সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি আমাদের এই যে নিউক্লিয়ার ফ্যামিলি বা মোবাইল, এগুলো কি কোনোখানে দায়ী? একদম। দেখো, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। আমরা এখন যে যুগে আছি, আমরা এখন কি বলে এটাকে, ধরো কম্পিউটার, তারপরে আরো কি কি বলো না তোমরা, আমাদের এই যুগটাকে মানে ওইসব, আমরা তো এখন ব্যাকডেটেড, মানে কম্পিউটারের যুগ, তারপরে এর যুগ, মানে সব কি বলে এটাকে, নেটওয়ার্ক এইসব বলো, এইসব ইন্টারনেটের যুগ বলো। আমি একেবারে মোবাইলে শুধু কোনো রকম একটুখানি, বেশি একটু ভালো পারি না। ইন্টারনেটের যুগ। তো পড়াশোনার ক্ষেত্রে এখন দেখেছি ছেলে মেয়েদের মোবাইল নির্ভর হতে হয়, মোবাইলেই ওদের সবকিছু থাকে। আমাদেরও অনেকেই দেখি কবিতা টবিতাগুলো থাকে। আমিও চেষ্টা করি, আমি এবছর শুরুতে একটা দিয়েছিলাম, রেজলিউশন নিয়েছিলাম যে এইবার থেকে প্রথমে আমি মোবাইলে মানে লেখা মানে এবং কথা বলা এবং ছবি টবি পোস্ট করা, যদিও এখনো কোনোটাই করিনি, চেষ্টা করব, আপডেট করার চেষ্টা করব আর কি। তো সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করবে। আমি একটা জিনিস দেখেছি, দেখো প্রত্যেকটা জিনিসের কিছু সুফল আছে কুফল আছে। এখন পড়াশোনা করতে গেলে মোবাইলটা খুব, ওই তো ইন্টারনেটের যুগ, এখন ইয়ে লাগে, যে নাকি ল্যাপটপ লাগে, নেট দরকার হয়, তারপরে এটাকে কি বলে আমাদের ইয়ে লাগে, ওই যে জিও ওয়াইফাই লাগে, প্রতি ঘরে ঘরে ওয়াইফাই আছে, এগুলো সব লাগে, আমার ঘরে আছে, সবার ঘরেই আছে। তো এগুলো লাগে। এটা যেরকম একদিকে যেরকম ভীষণ ভীষণ ভাবে দরকার, অন্যদিকে কিছু ক্ষতিকর ব্যাপারও আছে আমাদের। এই যে বললে ড্রাগ বলতে, ড্রাগ তো অনেক রকমের, নেশা তো অনেক রকমের হয়।
তুমি কি শুধু অ্যালকোহলিক হলেই মানে প্রচন্ড অ্যালকোহলিক হলে তুমি আগে নেশারে বলবে? আমি বলবো না। যদি সে কিছু ওইটা কিছু অন্যরকম নেশা নিজের মধ্যে নিয়ে নেয়, তাহলে সেটাকে তুমি বলবে। মোবাইলটা আমি বলবো মোবাইলের নেশাটা কিন্তু একটা প্রচন্ড আরেকটা নেশা। এই নেশাটা আরো মানে প্রচন্ড ক্ষতি করছে। চোখ যাচ্ছে গিয়ে, খাওয়ার সময় মোবাইল একটা দিকে দিকে খাচ্ছে, আমার ঘরে আছে মোবাইল দেখে কি খাচ্ছে বলতে পারছে না। কিন্তু দেখবে তুমি বিশাল বিশাল জায়গায় দেখবে মাইক্রোসফটের যিনি মালিক, উনি সমস্ত মোবাইল কোম্পানি কিনতে পারে, কিন্তু উনি ওনার খাওয়ার টেবিলে মোবাইল অ্যালাউ করে না। আমরা কি আমাদের ঘরে পারি? বাচ্চাটাকে খেতে ডাকলে মোবাইলটা হাতে দেখতে দেখতে আসছে, এটা খাবে করে যাচ্ছে, কি খাচ্ছে সেটা বলতে পারছে না। তারপর সারা রাত মোবাইল দেখে যখন ক্লান্ত হয়ে যাচ্ছে হয়তো হাত থেকে মোবাইল, তখন ঘুমাচ্ছে। মোবাইলটা ওদের কাছে একটা ঘুমের ওষুধ, সেটাও কিছুতে রোখা যাচ্ছে না। এটা হলো বাচ্চাদের ক্ষেত্রে। আর তুমি সম্পর্কের ক্ষেত্রে বললে, আমি বললাম হ্যাঁ দেখো, যত আমরা যুগে যুগে এগিয়ে যাচ্ছি, আমাদের কাছে যত রকম সুযোগ সুবিধাগুলো হাতের মধ্যে এসে যাচ্ছে। আমরা এখন চাঁদে জমি কিনতে পারছি, আমরা চাঁদে যাওয়ার মতো মানে স্পেসে যাওয়ার মতো আমরা নিজেরাও স্পেস করে নিতে পারছি, ব্যবস্থা করে নিতে পারছি, চিন্তা ভাবনা আছে। আমরা স্পেসে কাউকে জায়গা কিনে জমি কিনে আমাদের প্রিয়জনকে গিফট করছি। আমরা কত দূর এগিয়ে গেছি বলো। তো সেই কথাটা ভাবলে এই যে এগিয়ে যাওয়াটা আমাদের জন্য আশীর্বাদ, অভিশাপও। কারণ দেখো মোবাইলের মাধ্যমে কি হচ্ছে, অনেক সম্পর্ক নষ্ট হচ্ছে, অনেক সম্পর্ক নষ্ট হচ্ছে, অনেক সম্পর্ক জোড়া লাগছে। মোবাইলের মধ্যে ফেসবুকে কি কি বলে সব পরিচয় হয়ে গেল, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে এসে গেল, তারপর কথাবার্তা হলো, বিয়ে হয়ে গেল। যাওয়ার পরে দেখলো মেয়েটি হয়তো দেখলো তার স্বপ্নের 1% ওখানে নেই, আর ছেলেটি দেখলো যে সে যার কাঙ্ক্ষিত তার যা কিছু ছিল ওখানে তা পাওয়া যাচ্ছে না। এবং পরিবারগুলো দেখলো যে দুটো পরিবারের সঙ্গে থেকে যা তাদেরও তো একটা ছেলে মেয়ে চিন্তা মিলছে না। ফলে কি হচ্ছে, কিছুদিন বাদেই ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, আরো বেশি করে সমাজটা ধ্বংসের পথে চলে যাচ্ছে। তুমি দেখো বিয়ে যত বেশি হচ্ছে, ডিভোর্স পার্সেন্টেজ তত বেশি এগিয়ে যাচ্ছে। কেন হচ্ছে? আমরা সবসময় এখন নিজেদেরকে নিয়ে নিজেরা থাকতে থাকতে, যে বললাম একটা একাকিত্ব, একটা হয়তো দেখা গেলো সারাদিনের পরে স্ত্রী স্বামী দুজনে এসছেন বাড়িতে, স্ত্রী রান্নাঘর থেকে কি খাবে জিজ্ঞেস, ভদ্রলোক হয়তো মোবাইল হাতে নিয়ে বসে আছে। কোথাও দেখা গেলো ভদ্রমহিলা তো রান্না করতে করতে পুড়ে যাচ্ছে মোবাইল হাতে, দেরি হয়ে যাচ্ছে, ভদ্রলোক কি খাবে সে, দুজনের কথাই আমি বলছি। তো সেই দিকগুলো আছে। আর সম্পর্ক তো আমি বলবো যে সম্পর্কের ক্ষেত্রে হ্যাঁ, সম্পর্কগুলো নষ্ট হওয়ার ক্ষেত্রে অবশ্যই আমি মোবাইলকে দায়ী করব। আপগ্রেড করার ক্ষেত্রে আমি দায়ী করব না। সম্পর্ক যত বেশি জোড়া লাগাচ্ছে আমাদের এই অত্যাধুনিক ব্যবস্থাপনা, ততই বেশি আমাদেরকে ধ্বংসের পথে ঠেলে নিয়ে যাচ্ছে। কি এখন তুমি কাকে বাদ দেবে? কোনটাকে? তুমি পড়াশোনা করতে গেলে মোবাইল লাগে বললাম, নেট লাগে, সবকিছু লাগে। কারণ আমরা এখন কি করতে হবে, ওই যে আমাদের সেই গোড়াতে যেতে হবে। আমাদের মধ্যে একটা সুস্থ চেতনার বিকাশ পড়াশোনার সঙ্গে সঙ্গে গড়ে তুলতে হবে। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে নিজেদেরকেও জানতে হবে। আসলে আমরা যতটা নিজেকে আধুনিক ভাবি বা আধুনিক করে তুলতে চাই, আধুনিক শব্দটার মানে বোধহয় আমরা ঠিকঠাক বুঝি না। যদি বুঝতাম তাহলে কি আমরা মোবাইলে পরিচয়ের সঙ্গে সঙ্গে রোজই তুমি পত্রপত্রিকা খুললে দেখতে পাবে, এসে যাচ্ছে যাচ্ছে চলে যাচ্ছে, ধর্ষিতা হয়ে ফিরে যাচ্ছে, কাঁদছে, কেস করছে, এ হচ্ছে সে হচ্ছে, কেউ কেউ আত্মহত্যা করছে, কত কি হয়ে যাচ্ছে বলো। আমাদের মানসিকতাটাকে আধুনিক, মানসিকতাটাকে আধুনিক না, শুধু মানসিকতার আধুনিক না, মানসিকতাটাকে সুস্থ চিন্তা চেতনার প্রতীক করে তুলতে হবে। আমাদের মানসিকতাটাকে, আমাদের মানসিকতাটা এরকম হবে, আমি কি করছি, আমি কি করতে যাচ্ছি, আমি কি দেখেছি, আমি ওখান থেকে কি পেতে পারি। আগে এই কতগুলো প্রশ্ন নিয়ে আমার মাইন্ডসেট করে নিতে হবে, আমার মাথায় রেখে আমাকে আমার মানসিক ভাবনাটাকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যেতে হবে। সেটা নির্ভর করবে আমার ব্যক্তি মানসিকতার উপর। আসলে কথাটা হচ্ছে আমাদের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রটাই নষ্ট হয়ে গেছে। আবার নষ্ট হয়ে গেছে একেবারে, আবার বললো আবার কিরকম লাগে। অনেক ছোট ছোট বাচ্চারাও দেখি কবিতা লিখছে, গল্প লিখছে, প্রবন্ধ লিখছে, বই বার করছে। ওদেরকে যখন দেখি, যদিও সংখ্যায় খুব কম, ওদেরকে যখন দেখি সত্যি খুব ভালো লাগে। এরকমই দুটো বাচ্চা কালকে দেখলাম, ছোট ছোট দুটো বাচ্চা, একদম কি বলবো তোমাকে, এদের বয়স এখনো 10 হয়নি বোধহয়। এরা কি সুন্দর রিপ্রেজেন্ট করলো, এদের কবিতার বইও বেরিয়ে গেছে কলকাতা বই মেলায়। এরা আমাদের আগরতলার, ত্রিপুরারই আগরতলারই বাচ্চা, ছেলে বা মেয়ে দুটো বোধহয়। অসাধারণ এদের প্রেজেন্টেশন, অসাধারণ। তখন মনে হয় আমরা কোথায় আছি, কেন বলবো যে আমরা আমাদের সুস্থ চিন্তা চেতনা নেই। কিন্তু সেই সংখ্যাটা খুব কম, সেই সংখ্যাটাকে বাড়াতে হবে।
এই আবার ঘুরে ফিরে তোমার প্রশ্নগুলো এরকম ঘুরে ফিরে একই জায়গায় আমাকে আসতে বাড়াতে গেলেই আমাদেরকে, আমরা কত কিছু নিয়ে আন্দোলন করি, আমরা কত কিছু নিয়ে প্লে কার্ড নিয়ে বেরিয়ে যাই, আমরা ছোট ছোট করে এই আন্দোলনগুলো করি না। আমি অনেককে অনুরোধ করি যে আপনারা একটুখানি বাইরের দিকে একটুখানি করুন না, ক্লাবগুলোতে বা কোথাও একটা বাজারে একটু করুন না, আপনারা একটা ব্যবস্থা। যাই না, আমাদের সঙ্গে ডাক্তারবাবুরাও যাবে। আমি করেওছি রবীন্দ্র পরিষদের সেবাশ্রী শাখা, যেহেতু আমি গতবার ছিলাম সম্পাদিকা, থাকার সৌভাগ্য হয়েছিল, এবারও আছি। তো আমি গতবার একটা ক্লাব, বিদ্যাসাগর ক্লাবের সঙ্গে টাই আপ করে আমি ড্রাগের একজন ডক্টরকে নিয়ে ওখানে আমি একটা এরকম আমাদের একটা মানে ইয়ের মতো করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছিলাম। তো সেটা আমি আর অনেক জায়গায় করতে চেয়েছি, কিন্তু নানা কারণে অনেকেই ইন্টারেস্টটা নিয়েও নেন না শেষ অবধি। আমি এখান থেকে যারা ওপারে দর্শক শ্রোতারা আছেন তাদেরকে বলবো, আপনারা এরকম করতে চাইলে আমাকে বলবেন, আমি আছি আপনাদের সঙ্গে। আমি অন্তত এইটুকু চেষ্টা করব, আমার নিজ দায়িত্বে একজন মানে প্রশিক্ষণ প্রাপ্ত, অবশ্যই ডাক্তার কিংবা কাউন্সিলিং যারা করে ওদেরকে নিয়ে গিয়ে ওখানে একদম কি হতে পারে, কি করলে গার্জিয়ানরা বুঝবে, মা বাবা বুঝবে, আত্মীয় স্বজনরা বুঝবে, বাচ্চাদের কিভাবে ক্ষতি হচ্ছে, এগুলো নিয়ে যারা বলবে তাদেরকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি সর্বতোভাবে সাহায্য করব। সত্যি মানে আন্তরিকভাবে দিদি কিন্তু আমাদের দর্শকদের কাছে নিবেদন রাখলেন যে এই সমস্যা থেকে উত্তরণের জন্য সমস্ত রকমের সহায়তার জন্য দিদি প্রস্তুত আছেন। দিদি, তুমি একজন সামাজিক ব্যক্তিত্ব, সমাজসেবী, তার সাথে কিন্তু তুমি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। যেহেতু ওই সংস্কৃতি চর্চার ব্যাপারটা এলো, তাই বলছি যে সংস্কৃতি চর্চা একটা শিশুর সুস্থ স্বাভাবিক বিকাশে কতটা প্রভাব বিস্তার করে? খুব ভালো প্রভাব বিস্তার করে। যখন তুমিও আছো এই ক্ষেত্রে, তুমি জানো যখন ছোট ছোট বাচ্চাগুলি গিয়ে নাচ করে, গান করে, বললাম আবৃত্তি করে, ভীষণ ভীষণ ভালো লাগে। তখনই আমার মনে হয় এত সুন্দর আবৃত্তি করছে, এত কিছু বলে ফেললাম, নিউক্লিয়ার ফ্যামিলি, হ্যানা তেনা, মাইক্রোমিনি, কিন্তু তারপরে এই ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর আবৃত্তি করছে, নাচ করছে, গান করছে, তাহলে আমাদের সমাজটা কেন এত মানে বাজে দিকে এগিয়ে যাচ্ছে? আসলে কিছু না, সেই সংখ্যাটা খুব কম, সেই সংখ্যাটাকে আমরা ঠিকঠাক ভাবে ধরতে পারছি না। সুস্থ চেতনা বিকাশের লক্ষ্যে সাংস্কৃতিক যে আয়োজনগুলো বা যে সংস্কৃতির চর্চা, সেটা ভীষণভাবে দরকার। এই সংস্কৃতি চর্চা বা সাংস্কৃতিক আয়োজনগুলোই আমাদেরকে সুস্থ চিন্তা চেতনা গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক, এবং সেটা তো বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে করে যাচ্ছে। আমাদের এখানে আমি আমাদের এই পার্বতী ত্রিপুরা রাজ্যে তুমি দেখবে কতগুলো সংস্থা, এবং প্রত্যেকেই নিজ নিজ মতো করে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছে, নাচ গান করাচ্ছে, মা বাবারাও সঙ্গে থাকছে। আমার মনে হয় যে আমরা বোধহয় আস্তে আস্তে উত্তরণের দিকে যাচ্ছি। ওই যে বললাম, আর একটু আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। সকলে যদি একত্রে চেষ্টা করি, অবশ্যই আমরা আমাদের সমাজকে সঠিক দিশায় চালিত করতে পারবো। আচ্ছা, তোমার কাছে আমরা একদম সময়ের শেষ প্রান্তে যাব। শেষ প্রশ্নে, বৃদ্ধাশ্রম সংখ্যা দিন দিন বাড়ছে, এটা কি সময়ের চাহিদা, প্রয়োজন, নাকি ভবিষ্যতে এর শুভ ফল আমরা আশা করি না? দেখো, একটি বৃদ্ধাশ্রমের সঙ্গে আমি বিগত 12-13 বছর খুব ভীষণভাবে যুক্ত ছিলাম। এদের খুব কাছের লোক ছিলাম। আমার অবসরের সময়টাই ছিল ওদের সঙ্গে কাটানো, বিভিন্নভাবে সাহায্য করা। ইদানিংকালে আমি যাচ্ছি না, কেন যাচ্ছি না সেটা অন্য প্রেক্ষিত। তা আমি বলবো বৃদ্ধাশ্রমের দরকার কেন আমি বলবো, সমাজে এমন কিছু লোক আছে যাদের একটা সময়ের পরে হয়তোবা নিঃসন্তান, বা হয়তোবা ছেলে মেয়েরা অনেক দূরে বাইরে আছে, বা কোনো কারণে হয়তো হচ্ছে না, মানে অনেকগুলো বিষয় মিলিয়ে বৃদ্ধাশ্রম প্রয়োজন। এইগুলো কোন ক্ষেত্রে? সব ক্ষেত্রে নয়। এই যে বিশাল বড় বাড়ি, ওই যে সেই নচিকেতার গান, সবই আছে, কুকুরের জায়গাও আছে, কিন্তু মা বাবার জায়গা হয় না। সেই ক্ষেত্রে আমি বলবো বৃদ্ধাশ্রমের প্রয়োজন নেই, কিন্তু বৃদ্ধাশ্রমের প্রয়োজন আছে। সেটা সময়ের চাহিদা। আমি যে বললাম ওই ছোট ফ্যামিলি, এখন ধরো ছেলে মেয়েরা দুজনেই বিদেশে, এরকম হচ্ছে যে মা মারা গেছে কিন্তু বাবা মারা গেছে, ছেলে বা মেয়েরা আসতে পারছে না। ইচ্ছে করলেই তো আর আসা যায় না। আমরা অনেক সময় বলি ইস এলো না, কিন্তু অত দূর থেকে ইচ্ছে করলেই আসা যায় না, ওদেরই তো কিছু ব্যারিয়ার এবং বাইন্ডিংস থাকে।
তো সেই সব ক্ষেত্রে সুস্থভাবে একটা মানে বৃদ্ধাবস্থায় কোনো লোক বা দুজন বা একজন যদি বৃদ্ধাশ্রমে গিয়ে আরো 10 জনের সঙ্গে মিলে মিশে সুস্থভাবে থাকে, তাহলে তার শারীরিক এবং মানসিক দিকটা সুস্থ থাকবে। সেটা হচ্ছে একটা দিক। সেটা কিন্তু আমাদের যে এখন যে ওই যে আবার আসতে হয়, আমাদের যে এখন চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার ক্ষেত্রে কিন্তু সেই কথাটা বলে না। আমাদের কাছে একটা সময়ের পরে মনে হয় যে আমাদের যারা মা বাবা, আমাদের যারা দাদু ঠাকুমা, আমাদের যারা দাদু দিদা, তারা এখন ব্যাকডেটেড, তাদের এখন বৃদ্ধাশ্রমেই যেতে হবে। কারণ নালে তো আমরা আমাদের মতো করে থাকতে পারবো না, আমরা গান বাজনা চালিয়ে নাচতে পারবো না, আমরা পার্টি করতে পারবো না, আমরা বেশি রাত করে বাড়ি ফিরতে পারবো না, ওদের খাওয়ার চিন্তা করতে হবে, ওদের ওষুধের কথা ভাবতে হবে না। এগুলো ভাবলে তো চলবে না। সেদিক থেকে তো বৃদ্ধাশ্রমের মানে কি বলবো, মানে এটা হচ্ছে মানে সবটাই আমি বলবো যে চিন্তা চেতনার ক্ষেত্রটা নষ্ট হয়ে যাচ্ছে বলেই তো এই প্রশ্নগুলো আসছে। তুমি আমাকে যে প্রশ্নটা করলে, আর আমি বলবো যে দুটোই আছে, কিন্তু পার্সেন্টেজের দিকটা থেকে আমি ওইটাকে কম নাম্বার দেবো, যেটা মানে ওই যে প্রয়োজনের নিরিখে যাওয়া। নেসেসিটি নোজ নো লস, প্রয়োজন আমাদের কোনো আইন অনুশাসন মানে না, বা যেটাই হোক সেই ক্ষেত্রে আমি বলবো একদম মানে ধরো আমার ফিনান্সিয়াল পটেনশিয়ালিটি আছে, আমার আশপাশে থাকার মতো কোনো লোক নেই, সেই ক্ষেত্রে যদি মানবিক মূল্যবোধ নিয়ে যেসব বৃদ্ধাশ্রমগুলো তৈরি হচ্ছে, বা যেসব বৃদ্ধাশ্রমগুলিতে সত্যি বৃদ্ধাশ্রমদের রাখার মতো পরিবেশ এবং পরিস্থিতি আছে, সেসব বৃদ্ধাশ্রমে 10 জনের সঙ্গে থাকাটা তো অবশ্যই ভালো, অবশ্যই ভালো। কিন্তু পাশাপাশি ওইটাও বলবো যে আমাদের মানসিকতা, যে আমার যাদের বয়স, আজকে তুমি ভাবছো যে আমাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে, তোমার ছেলে মেয়ে কি দেখবে? তোমার ছেলে মেয়ে কিন্তু আরেকবার ভাববে তোমাকে দিয়ে দেবে। এগুলো সব পুরনো কথা হয়ে গেছে। তো সেদিক থেকে বলবো যদি 20% ওইটার দরকার থাকে, 80% দরকার নেই। আমাদের সময় একেবারে শেষ। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। দিদির সাথে কথায় যেটা উঠে এলো যে আমাদের মানসিকতার বিকাশ, সুস্থ সুন্দর মানসিকতার বিকাশ যদি আমরা করতে পারি, তবেই আমাদের সমাজ আরো সুন্দর হবে। সমাজকে আমরা পরিবার এবং সমাজের লোকজন সকলে মিলেই একটা সুন্দর সমাজ গঠন করতে পারবো। আমাদের সময় আজকের মতো শেষ এখানেই। সমাজ দর্পণ অনুষ্ঠান এখানেই শেষ করব। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার। নমস্কার।